বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই পথ চলা শুরু। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য মেডেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। তার লেখা চাঁদের পাহাড় একটি অনবদ্য অভিযানমূলক কাহিনী, যার পটভূমি আফ্রিকা। 2013 সালে বিখ্যাত চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় চাঁদের পাহাড়কে বাংলা চলচ্চিত্রে রূপান্তর করেন। এই চলচ্চিত্রটিও বাংলা চলচ্চিত্র জগতে যথেষ্ট খ্যাতি লাভ করে। 1950 সালের 1 নভেম্বর মাত্র 56 বছর বয়সে বিহারের ঘাটশিলায় তিনি মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ভৌতিক গল্প মেডেল। কয়েক বছর পূর্বে ঘটনাটা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল থেকে থাকবো বা ওই রকম কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি। আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটি খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই কথা বলে রাখি যে গত 10 বৎসরের মধ্যে আমার শরীরে কোনো রোগবালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল। আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি। অন্য 5জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ, একঘেয়ে, রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বৎসর। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছে। এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে। আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল, স্যার, কামিক্ষ সুধীরে মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি উঠে দাঁড়িয়ে বলল, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামে ছেলেটি বলল, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিলুম, তাও দেবে না। ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেওয়ার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলুম, কই, কি মেডেল দেখি? কোথায় পেলে মেডেল? ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে, তারই কোনো কিছুতে সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে।
এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব ভরে দেখাতে চাইবে। এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছলো তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিল, কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসল। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল না, মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন। কি জিনিস দেখি? মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলাম না। ও পিঠ উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যেই অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারিপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললুম, যাও 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 যাও, বসকে যাও, ভিড় করো না এখানে। একটা ছেলেকে বললুম, কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল, ক্রাইমিয়া, সেভাস্তোপল, ভিক্টোরিয়া, রেজিনা। ও পিঠে সার্জেন্ট এস.বি. পার্কিন, 6 ড্রাগন গার্ড, 1854 সাল। দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ড সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সেভাস্টোপল, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, কিন্তু কলকাতার নীলমণি দাসের লেনের সুধীর সাহার কাছে সেই মেডেল কোথা থেকে আসে? এদিকে এসো, এই মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তো সেটা বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো? হ্যাঁ স্যার জানি। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে বাজারে রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি। দাদুর মুখে শুনেছি। হিসেব করে দেখলুম 86 উত্তীর্ণ হয়ে গেছে সেই বছরটি থেকে। যে বছরের সার্জেন্ট পার্কিন্স সে যেই হোক এই মেডেল পায়, তখন তার বয়স যদি 20 বছরও থেকে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশুনো আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে তিনি খুব খুশি হবেন। সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলাম। সোমবারে ফেরত দেব বললাম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেসটি নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলাম। দেশে স্টেশনে যখন নামলুম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল। অনেকদিন কলকাতা বাসের পরে তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিল। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কিন্তু কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর।
আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলাম আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলাম। যাওয়ার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলাম, বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইলাম। সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু। বাদুড়ের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গেছে, অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল, আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমে বেড়ে উঠছে। লাফাই, দি 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 লাফ দি। অথচ বর্ষার খরস্রোতার নদী, কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলুম, কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছু নেই। আমি নিজের মনোভাব নিজেই আশ্চর্য হয়ে গেলাম। কি অদ্ভুত! এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি। তারপর বাড়ি এসে 2-3 পেলা চা খেয়েছি। এই সবেই ওরকমটা হয়ে থাকবে, নিশ্চয়ই তাই। বৃন্দাবনের বাড়ি গেল। বৃন্দাবনকে অনেকদিন পরে দেখে সত্যিই আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত অনেক গল্প করলাম। অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বলল, চ ভাই, ছাদে গিয়ে গল্প করি, তবুও একটু হাওয়া পাওয়া যাবে। আচ্ছা, তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন। তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দুজনে ছাদে উঠল। বাড়িটা দোতলা। দোতলার ছাদের উপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলার ছাদে উঠে দেখলাম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভার বাঁধা। বললাম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা এবার মেরামত হবে। উত্তর দিকে দেয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল। আমি ছাদে পায়চারি করতে লাগলাম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাদটা। যে দিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ আমার মনে হলো, ছাদ থেকে লাফ দিয়ে পড়িনি কেন? বেশ হবে, লাফ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাফ দেবার। লাফ দেবাই ভালো, লাফ দিতেই হবে। দি লাফ। এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বলল, আয়, ঘরের মধ্যে আয়, মা চা পাঠিয়ে দিচ্ছেন। ওখানে দাঁড়িয়ে কেন? আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে
নিচ থেকে চা ও খাবার এসে পৌঁছলো। আমরা দুই বন্ধু অনেক রাত পর্যন্ত গল্প গুজব করলাম। তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম। আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো, লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না, এই উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাভ দিও না মূর্খ, লাভ দিও না, পড়ে চূর্ণ হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ পর জানি নে, এবং কিসের থেকে কি হলো তাও জানি নে। হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এ কি সর্বনাশ, তুই লাফ দিয়ে পড়লি দেখলুম যে। ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছে, তাই রক্ষে। কি হলো তোর? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, আমি ভাই কিছুই জানি নে তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিল। সকলে বলল, ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি, লাফ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলুম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম। পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকলো। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালুম। ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এ ঘরে। একটা জিনিস লক্ষ্য করেছি, যখন থেকে বৃন্দাবনদের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয় হয়নি মনে কোনো দিন। না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার শিয়রের কাছে একটা বড় জানালা দিয়ে বাড়ির পেছনের বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে, ঘন্টা খানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিয়রের দিকে জানলায় কে যেন দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় জানি না, এমন ভয় যে কিছুতেই শিয়রের জানলার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়াদে দুটো হাত রেখে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলুম, কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে। কিসের পচা গন্ধ, যেন আয়োডিন, লিন্ট, মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার উপর বাড়ি ঘর পরিষ্কার রাখার ভার, সে কিছুই দেখাশোনা করে না। বোঝা গেল কে যেন আমার মনের ভেতর বলছে, চেয়ে দেখ, তোর মাথার শিয়রের জানলার দিকে চেয়ে দেখ না একবার। ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক
হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দৌড়ের চৌখাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিম শীতল নীরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি চাইব না, কিছুতেই চাইব না শিওরের জানলার দিকে। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে। এর মধ্যে কারোর কিছু খাটবে না। আমার মনই আবার এই কথাগুলি যেন বলল। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয়। জানলার ধারে কি যেন একটা শব্দ হলো। অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানলার গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার। ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে কাউকে ডাকবো চিৎকার করে। একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি। হঠাৎ হঠাৎ আমার মনে পড়ল, একটি ধাড়ি বীজই অনেক দিন থেকে বাইরের দেওয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে। তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। উফ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে মানুষ ভয় পায়। পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরও কে এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর খড় দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি, কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের ওপর হতে শুনি, যেন খুব মৃদু কড়াঘাতের শব্দ। যেন শব্দটা বলছে, চেয়ে দেখ, পেছন ফিরে জানলার দিকে চেয়ে দেখ। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে। ভাদ্রের গুমোট গরম কিনা, এই অবস্থায় ভোর হলো। দিনের আলো ফুটল। লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত পড়ে ঘুম দিল। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল। ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাতে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তা ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পায়চারি করছি। যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে, তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরো ডাকলুম না। ও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিক্ষি পাঞ্জাবির মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা, বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে
লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা? আমি হেসে বললাম, তাই তাই হবে জ্যাঠামশাই। চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন? বয়স হয়েছে তো। আমার সঙ্গে কেউ ছিল না। তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কীরকম আলো আধার দেখেছেন চোখে? অমন ভুল হয়। জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন। বললেন, কি আশ্চর্য কাণ্ড! এতটা ভুল হবে চোখে? আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বালালে, তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে। তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে। তোমার মাথার চেয়েও যেন 1 হাত লম্বা। তোমার একেবারে ঠিক পিছনে। তবে খুব ভালো তো দেখতে পেলুম না। অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো। এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞাসা করি তোমার বন্ধুটি কে। একেবারে এত ভুল হবে চোখের? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললাম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলাম। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকে সে কথাটা বলিও নি। রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকার এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা। তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে ঘোড়ার সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়, মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে। আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আরও একটু এগিয়ে গেলুম। এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন। মূর্তি নড়ে না, চড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা। আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলুম। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ হয়। আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতুম। কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী হয়েছে। নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে। কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো। 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলুম চিৎকার করে। ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বলল, ওখানে কি বাবু, কি হয়েছে? ওদের লণ্ঠনটা তুলে ওরা আমার মুখ দেখে বলল, ও আপনি,
কি হয়েছে আপনার? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। তা ভয় টয় পেয়েছেন নাকি? বাউরির বাগান জায়গাটা ভালো না, সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলো আমার মুখে, সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে। একজন বলল, কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু? ওই সারা গাছটা? আরেকজন বলল, গাছটায় ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রাখছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে। চলে আসুন বাবু। আমিও দেখলুম সারা গাছই বটে। মাথার দিকের পাতাগুলো ছেটে গাছটাকে টেকতে হয়েছে ঠিক হর্স গার্ডসের ঘোড়ার বালামচির টুপি। লোকের চোখের কি ভুলই হয়? কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলাম, ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল তো হতেই পারে। আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলাম। সুধীর বলল, আপনাকে আমার দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন, নিয়ে যেতে বলেছেন। সুধীরের দাদু বললেন, যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু। সুধীরের থেকে মেডেলটা নিয়ে গিয়ে যে দেশে গিয়েছিলেন সেটা শুনলাম। আপনার দেশের ঠিকানা আমি জানতুম না, তাহলে সেখানে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে একজন গোরা সৈন্য দিয়ে যায়। আমি তখনও জন্মাইনি। বাধা দিয়েছিল, আর উদ্ধার করতে পারেনি। বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে, আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না, অনেককাল আগের কথা, বাড়ি নিয়ে গেল এই মেডেল দেখাতে। সেদিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোলো। আমি কলের পুতুলের মতো শুধু বললাম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টারবাবু, আমার নিজের ভগ্নিপতি। মিথ্যে কথা তো আর বলবো না। আজ 27-28 বছর আগেকার কথা। ওটা এর আগেও দু একজন নিয়েছে, তক্ষুনি আবার ফেরত দিয়ে গিয়েছে। বলে রাত্রেবেলা গা ছমছম করে, ভয় পায়, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকে সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই ভেবেছিলুম আপনাকে একটা তার করে দেব। একটা কথা এখানে বলা দরকার। মাসখানেক পরে আমি আবার দেশে যাই। বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলাম, সেদিকে চেয়ে দেখে সে সারা গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সারা গাছটা দেখেছিলাম, সেখানে দিন মানে বেশ ভালো করে দেখেছি, কোথাও সে সারা গাছটা নেই। বা গাছ কেটে নিলে যে কুড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই। কোশমিটকালে সেখানে একটা বড় সারা গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা থেকে। শুনছিলেন মেডেল, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কথকের ভূমিকায় অয়ন, বৃন্দাবনের ভূমিকায় শুভজিৎ, জ্যাঠামশাইয়ের ভূমিকায় জয়, দাদুর ভূমিকায় অঙ্কিত, সুধীরের ভূমিকায় দীপঙ্কর, অন্য একটি ছেলের ভূমিকায় উজ্জ্বল, কামাখ্যাচরণ মৌলিকের ভূমিকায় সৌগত, কোরাসে অয়ন, অঙ্কিত এবং দীপঙ্কর। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে অয়ন, পোস্টার ডিজাইনে অঙ্কিতা পোদ্দার, নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশানে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশানে। ধন্যবাদ, সাথে থাকবেন।
আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।